আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসবে এটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, যেটা হলো তোমাদের পোয়েম নিয়ে যেটা পার্টটা, সেই পার্টটা আমি তোমাদেরকে শেখাবো। আজকে শিক্ষার্থীরা তোমরা হলো যে তোমাদের পরীক্ষায় যে বিষয়গুলো আসবে আমি তোমাদেরকে এগুলো শেখাবো, আর হলো এই পার্টে আমি তোমাদেরকে পোয়েম শেখাবো। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাতে দুইটা প্যাসেজ আসবে, প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ, শর্ট কোশ্চেন, ম্যাচিং, আর্গুমেন্ট কবা অথবা কমপ্লিটিং টেবিল এগুলো করতে হবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা হলো দেখো, এই যে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এটা তোমাদের 30 মার্কসে থাকবে। সেখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন থাকবে, তারপর তোমাদেরকে মেটাফোর, সিমিলি অথবা ইমেজারি এগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে এর পারপাসগুলো তোমাদেরকে লিখতে হবে, মানে এক্সপ্লেইন করতে হবে সেগুলো। আরেকটা থাকবে হলো রাইটিং এক্সপ্রেশন, মানে সেটা পড়ে তোমার মানে কেমন অনুভূতি হলো, হয়তো তোমাদেরকে থিম লিখতে বলবে অথবা তোমার ফিলিংটা কেমন হলো সেটা পড়ে তুমি কি বুঝলা, বিভিন্নভাবে এটা এটা তোমাকে লিখতে হতে পারে। তোমাদের কিন্তু কোনো গ্রামার নেই এই বছর, কারণ তোমরা যখন ক্লাস 10-এ উঠবা তখন তোমাদের হয়তো 60 মার্কের গ্রামার থাকবে। এই জন্য তোমাদের আপাতত এই বছর কোনো গ্রামার নেই, তোমাদের এই 30 মার্কসে তোমাদের পোয়েট্রির উপরে। তবে এই জন্য তোমাদের এটা একটু জটিল বিষয়, এটা তোমাদের, কারণ তোমরা নতুন একটা পোয়েম আসলে হয়তো তোমরা লিখতে পারবা না, তোমাদের বলা নাই যে বোর্ড বইয়ের পোয়েম থেকেই আসবে, আনসিন পোয়েমও থাকতে পারে। তো এই দেখো বলেও দিছে যে আইটেম উইল বি বেস্ট অন ওয়ান আনসিন পোয়েম, মানে তোমাদের বইয়ে যে পোয়েমগুলো সেই পোয়েমগুলো থাকবে না, আনসিন পোয়েম থাকবে। তাহলে যদি আনসিন পোয়েম থাকে তখন সেটা তোমাদের জন্য অবশ্যই একটু টাফ হবে। তারপর আমি তোমাদেরকে কয়টা আনসিন পোয়েম আছে, 5টার মতো, যেগুলো সবসময় উপরের ক্লাসে থাকে এবং বিভিন্ন পরীক্ষাতে আসে। ওই আনসিন পোয়েম 5টার উপরে আমি এই টাইপের প্রশ্ন তৈরি করে দিব, তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা শিখতে পারবা। এখন তোমাদের প্রশ্নে দেখো যে পোয়েমটা আসছে, তোমাদের এই যে এক নম্বর আইটেম, যে রিডিং টেস্টের যে আইটেমগুলো, এগুলো আমি তোমাদেরকে পরে শেখাবো, কারণ তোমরা এগুলো আগে করেছিলা। তো তোমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্যাটার্ন যেটা পোয়েম, যেটা অনেকেই জানো না এখন, যে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। তো এই অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রিটা আমি তোমাদেরকে শেখাবো। দেখো একটা পোয়েম থাকবে, তারপর কোশ্চেন আনসার থাকবে, মেটাফোর আর সিমিলি এখান থেকে আইডেন্টিফাই করার পরে এক্সপ্লেন করতে হবে পারপাসগুলো। তারপর আমরা পোয়েমগুলো শিক্ষার্থীরা দেখো তোমাদের, এটা তোমাদের ক্লাস 1, এই পার্টের উপরে তোমাদের 2টা বা 3টা ক্লাস করলেই তোমরা পুরো পোয়েমগুলো বুঝে যাবা, শিখে যাবা। তো শিক্ষার্থীরা আমাদের যে পোয়েমটা ছিল, এই পোয়েমে দেখো তোমাদের 30 মার্কস, এখানে তোমাদের 30 মার্কস পোয়েমের উপরে এইভাবে এই পোয়েমটা থাকবে, এরকম 4 নম্বর একটা পোয়েম থাকবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এটার উপর বেস করে তোমাদের 30 মার্ক থাকবে। তা 30 মার্কের কাজগুলো তোমরা দেখো কিভাবে করবা। এটা করার জন্য তোমাদেরকে পোয়েমটা ভালো করে বুঝতে হবে, কারণ পোয়েম না বুঝলে কিন্তু তোমরা কিছুই লিখতে পারবা না। এজন্য তোমাদেরকে পোয়েমটা সুন্দর করে বুঝতে হবে। কারণ দেখো দেখো এই পোয়েমটা পড়লেই তোমরা বুঝবা আসলে মানে ইংরেজি পোয়েমগুলো আসলে কোন লেভেলের হয়। আমাদের বাংলা পোয়েমের কিন্তু তুমি সারমর্ম ইজিলি বুঝে যাবা, কিন্তু ইংরেজি পোয়েমের সারমর্মগুলো তোমাকে বলে না দিলে তুমি সহজে ধরতে পারবা না, এটা একটা ফ্যাক্টর। দেখো আমরা এখন পোয়েমটা পড়বো, যে এ বার্ড অন দ্য ওয়্যার। এ বার্ড অন দ্য ওয়্যার হলো, দেখো তারের উপরে একটা পাখি, তাহলে কবিতার নামে তারের উপরে একটা পাখি, তো এটা তোমার কাছে আজগুবি মনে হতে পারে, কিন্তু এখানে ফ্যাক্টরটা অনেক, এটা একটা রূপক অর্থে, অ্যালিগরি মানে রূপক, এখানে মেটাফোর ব্যবহার করা হয়েছে, রূপক অর্থে কথাগুলো বলা হয়েছে। তাহলে বার্ড অন দ্য ওয়্যার হলো তারের উপরে একটা পাখি। লিওনার্ড কোহেন লিখছেন এই কবিতাটা। তা বলছে যে লাইক এ বার্ড অন, আমি তোমাদের পাশে বাংলা দিয়ে দিয়েছি তোমাদের জন্য একটু সুবিধা হয়, তোমরা যেন দেখতে পারো তাকায়, এই জন্য দেখো লাইক এ বার্ড অন দ্য ওয়্যার। তোমরা বাংলা পড়েও দেখবা এর থিমটা বাংলা মতো মিল থাকবে না, থিমটা অন্যরকম থাকবে, কারণ এটা একটা রূপক কবিতা। দেখো লাইক এ বার্ড অন দ্য ওয়্যার মানে তারের উপরে একটা পাখি, যেমন তারের উপরে একটা পাখি। তাহলে যেমন তারের উপরে একটা পাখি, এটা দ্বারা তুমি কি বুঝলা? আসলে এই সেন্টেন্স তারা বোঝাচ্ছে যে মানে কবি মানে পয়েট এখানে নিজের জীবনে অনেক সমস্যায় পড়ে গেছে, এবং তিনি একটা পাখি যখন একটা তারের উপরে বসে থাকে, সে নিজেকে ব্যালেন্স করার জন্য অনেকক্ষণ চেষ্টা করে, অনেক চেষ্টা পরিশ্রম করে, তাকে কিন্তু তারের উপর দাঁড়ায় থাকতে হয়, পরিশ্রম করতে হয়। তা কবির জীবনে অনেক বাধা আসছে, অনেক ভালনারেবল সিচুয়েশন আসছে, যেগুলোকে কাটিয়ে কবিকে একটা ব্যালেন্সফুল লাইফ মানে ক্রিয়েট করার তিনি চেষ্টা করতেছেন, তিনি বাধাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতেছেন। এই জন্য তিনি রূপক অর্থে এটা বলেছেন, লাইক এ বার্ড অন দ্য ওয়্যার, লাইক এ ড্রাঙ্ক ইন এ মিড নাইট কয়ার। মানে লাইক এ ড্রাঙ্ক মানে মাতাল ব্যক্তি, মধ্যরাতে এক মাতাল মনে করে কয়ার হলো গান গাচ্ছে, তাহলে মধ্যরাতে এক মাতালে গান গাচ্ছে, মানে এটা কেমন কথা? আসলে এটার মূল কথা হলো, মাতাল যখন মধ্যরাতে গান গায় আর সে কিন্তু নিজেকে স্বাধীন মনে করে, মুক্ত মনে করে, আসলে সে কিন্তু সমাজ থেকে বিচ্যুত, কিন্তু সে নিজেকে কি হলো, সে মাতাল হলো, সে নিজেকে সামলে নিয়ে সে চেষ্টা করতেছে নিজেকে একটু মুক্ত ভাবার, স্বাধীন ভাবার। বাস্তবে কিন্তু মাতাল কিন্তু সমাজ থেকে বিচ্যুত হয়ে গেছে, সে কিন্তু অনেক দূরে চলে গেছে। তা কবি বলছেন যে লাইক এ ড্রাঙ্ক ইন এ মিড নাইট খয়ার, আই হ্যাভ ট্রাইড ইন মাই ওয়ে টু বি ফ্রি।
মানে আমি চেষ্টা আমার আমার মাধ্যমে আমার মতো করেই আমি মুক্ত হওয়ার চেষ্টা করছি। লাইক এ ওর্ম অন এ হুক। হুক মানে কাঁটা, আর ওর্ম মানে হলো তোমার হলো ওম মানে হলো কৃমি। কৃমি অথবা কেঁচো, কেঁচোকেও আমরা আহ, বলতে পারি, তবে মূলত ওর্ম হলো কৃমি। তাহলে কি হলো যে একটা কাঁটার মাঝে কৃমি। দেখো যদি কোনো একটা কাঁটাতে যদি কৃমি, যদি হুকের মাঝে যদি কৃমি আটকা পড়ে যায়, তাহলে সে চলতে পারবে না, সে দৌড়াইতে পারবে না, নড়তে পারবে না, তার বের হওয়ার কোনো চান্স নাই। তার কবি বলছেন যে তার জীবন এরকম হয়ে গেছে, লাইক এ ওর্ম অন এ হুক। মানে কৃমি যেমন কাঁটাতে আটকিলে সে বেরোতে পারে না, তার জীবন এমন হয়ে গেছে, সে এমন সিচুয়েশনের মধ্যে পড়ছে, সেখান থেকে তিনি বের হতে পারছেন না, তার শুধু বিপদ, ঝুঁকি। লাইক এ নাইট ফ্রম সাম ওল্ড ফ্যাশন বুক। মানে কিছু পুরানো গল্পের বই আছে, তো পুরানো গল্পের বইয়ের তিনি একজন নাইটের মতো। তোমরা জানো নাইট হলো ওই পার্সন, নাইট মানে যোদ্ধা। নাইট মানে যেমন তোমরা অনেকে জানো যে নাইট রাইডার্স, কলকাতার নাইট রাইডার্স একটা দলের নাম ছিল। নাইট মানে যোদ্ধা। আবার রবীন্দ্রনাথ, ব্রিটিশরা রবীন্দ্রনাথকে নাইট উপাধি দিয়েছিল। রবীন্দ্রনাথ একসময় নাইট উপাধি বর্জন করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। তাহলে নাইট মানে যোদ্ধা বোঝায়, ভালো ব্যক্তিদের, নোবেল পার্সনদের খেতাব একটা, এবং ইউরোপের দেশের অনেক বড় একটা খেতাব, পদবি হলো নাইট। তার মানে লাইক এ নাইট ফ্রম সাম ওল্ড ফ্যাশন বুক। তিনি বলছেন যে, কবি বলছেন যে ওই রকম কোন একটা পুরনো বইয়ের একজন নাইটের মতো। তা কবি নিজে ভালো হতে চেষ্টা করতেছেন, তার অনেক ভালো ভালো প্রিন্সিপাল আছে, মনের মধ্যে ভালো চিন্তা আছে, কিন্তু তিনি মডার্ন সোসাইটির সাথে ফিট মানে খাপ খেয়ে উঠতে পারছেন না। এই জন্য তিনি এটাকে বলছেন যে বইয়ের নাইটের মধ্যেই হয়ে যাচ্ছে, মানে তিনি মডার্ন সোসাইটির সাথে এখন ফিট হচ্ছেন না, মানে খাপ খাচ্ছেন না। আই হ্যাভ সেভড অল মাই রিবনস ফর থি। থি মানে তুমি। বলছে যে আমি তোমার জন্য সব আমার রিবনগুলো বাঁচিয়ে রেখেছি। ইফ আই, যদি আমি, ইফ আই হ্যাভ বিন আনকাইন্ড, মানে যদি আমি নিষ্ঠুর হয়ে যাই, আই হোপ দ্যাট ইউ ক্যান জাস্ট লেট ইট গো বাই, মানে আমি আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবে। জাস্ট লেট ইট গো বাই মানে চলে যেতে দিবে, মানে আমার ভুলগুলোকে ক্ষমা করে দিবে তুমি। এখানে ক্ষমা করে দেওয়া বোঝাচ্ছে। ইফ আই, যদি আমি, ইফ আই হ্যাভ বিন আনট্রু, আই হোপ ইউ নো ইট ওয়াজ নেভার টু ইউ। ও মানে কি বলছে যে আই হোপ ইউ নো ইট ওয়াজ নেভার টু ইউ, মানে বলছে যে যদি আমি মিথ্যা বলি, যদি আমি মিথ্যা বলি, আমি আশা করি আমাকে জানো, তুমি আমাকে জানো যে আমি আসলে কেন মিথ্যাটা বলেছি। তো লাইক এ বেবি স্টিল বর্ন, মানে লাইক এ বেবি স্টিল বর্ন মানে একটা, যেমন একটা মৃত সন্তানের মতো। লাইক এ বিস্ট উইথ হিজ হর্ন, একটা একটা পশু যার শিং থাকে, শিংয়ের মতো। মানে আমি কি করি, আই হ্যাভ টর্ন এভরি ওয়ান। টর্ন মানে ছিন্ন ভিন্ন করা, আঘাত দেওয়া। আমি একটা পশুর মতো আমি সবাইকে আঘাত দিয়েছি। হু রিস্ট আউট ফর মি, যে কাছে পৌঁছাইতে চেষ্টা করছে, আমি তাকে আঘাত দিয়েছি। বাট আই সোয়ার বাই দিস সং, কিন্তু আমি এই গান গেয়ে শপথ করছি, অ্যান্ড বাই অল দ্যাট আই হ্যাভ ডান রং, যে আমি সবকিছু ভুল করেছি। আই উইল মেক ইট অল আপ টু থি, আমি তোমার কাছে এগুলো, তোমার কাছে শোধ করে দিব। মানে আমি এগুলো, আমি যে ভুলগুলো করেছিলাম এগুলো আমি পূরণ করে দিব, আমি ক্ষতিগুলো কাটিয়ে দিব। তার মানে এখানে দেখো কবিতাটা একটা রূপক কবিতা। কবি এখানে রূপক অর্থে অন্য কিছু বলেছেন। কবি রূপক অর্থে বলেছেন যে কবির তার পয়েটের জীবনে অনেক বাধা বিপত্তি এসেছে, তিনি একটা এমন একটা আনস্টেডি অর ভালনারেবল সিচুয়েশনের মধ্যে পড়েছেন যে সেখান থেকে বের হতে পারছেন না। কবি তিনি বলেছেন যে আমরা অনেক সময় কিন্তু অজানা অজানা অন্যের ক্ষতি করি। তিনি বলেছেন তিনি অন্যের ক্ষতি করেছেন, কিন্তু তিনি স্বীকার করেছেন এটা, এবং তিনি সেগুলো কাটিয়ে ওঠার জন্য শপথ প্রতিজ্ঞা করেছেন। যেটা হলো, তাহলে এই পোয়েমের অ্যান্সারগুলো আমাদের লিখতে হবে। তখন আমরা কি করব, বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য মেটাফোর লাইক এ বার্ড অন দ্য ওয়ার ইন দ্য পোয়েম। তাহলে এই যে কবিতার মধ্যে আমরা যে একটা মেটাফোর পড়লাম, রূপক কথা বললাম যে তারের উপরে পাখি, এটা তো বাস্তব তারের উপরে কোনো পাখি নাই, এখানে রূপক অর্থে বলছে। কি বোঝাচ্ছে, এটার তাৎপর্যটা কি? দেখো অ্যান্সারটা কি লাগবে তোমরা শিক্ষার্থীরা দেখো। তাহলে আমাদেরকে এই যে লাইক এ বার্ড অন দ্য ওয়ার ইন দ্য পোয়েম, তাহলে পোয়েমে যে এই কথাটা বললো, তাহলে এটা কি বোঝাচ্ছে দেখো। দ্য মেটাফোর, এই যে মেটাফোরটা, এই যে মেটাফোরটা লাইক এ বার্ড অন দ্য ওয়ার, এই মেটাফোরটা শোস, দেখাচ্ছে হাউ দ্য পোয়েটস ফিল ট্র্যাপড, হাউ দ্য পোয়েট ফিলস ট্র্যাপড, মানে কিভাবে পোয়েট যে তিনি যে নিজেকে ট্র্যাপ ফিল করতেছেন, যে তিনি একটা ফাঁদে পড়েছেন। পাখি যেমন ওই যে তারের উপরে বসলে সে এখন সে ব্যালেন্স করতে তার কষ্ট হয়ে যায়, তিনি যেমন কবি এরকম নিজে একটা ফাঁদে পড়েছেন। লাইক এ বার্ড ট্রাইং টু ব্যালেন্স অন দ্য থিন ওয়ার, দেখো একটা যেমন একটা পাখি যেমন একটা চিকন তারের উপরে বসেছে নিজেকে চেষ্টা করে ব্যালেন্স করার জন্য,
তো এরকম কবি নিজেকে মনে করছেন তিনি ফাঁদে পড়েছেন। ইট মিনস হি ওয়ান্টস টু বি ফ্রি, মানে তিনি স্বাধীন হতে চান, এটা মানে হলো তিনি মুক্ত হতে চান। বাট ফাইন্ডস ইট হার্ড টু স্টে ব্যালেন্সড ইন লাইফ, কিন্তু তার কাছে এটা কিন্তু তিনি দেখছেন যে এটা অনেক কঠিন, যে জীবনে এরকম ব্যালেন্স থাকা তার কাছে এটা অনেক কঠিন মনে হচ্ছে। এজন্য তিনি এটা বলেছেন লাইক এ বার্ড অন দ্য ওয়ার। সেকেন্ড কোশ্চেনটা দেখো বলছে কি, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর দ্য থিম অফ রিগ্রেট ইন দ্য পোয়েম। আমরা যে রিগ্রেটটা ছিল, মানে কবি যে অনুতপ্ত হয়েছিলেন, তার যে কষ্টটা তিনি যে অনুতপ্ত হয়েছিলেন, এটা তুমি এটা কিভাবে ব্যাখ্যা করবা? দেখো, দ্য পোয়েট টক্স অ্যাবাউট ফিলিং সরি ফর মিস্টেক্স হি মেড, মানে কবি তার মানে কি, এই কবি তিনি হলো সরি ফিল করতেছেন, দুঃখ বোধ করতেছেন, কারণ তিনি যে ভুলগুলো করেছেন তার জন্য। হি অ্যাডমিটস দ্যাট, তিনি স্বীকার করেন যে হি হ্যাজ হার্ট পিপল, তিনি মানুষকে আঘাত দিয়েছেন, অ্যান্ড ডান রং থিংস, এবং ভুল জিনিস করেছেন, বাট প্রমিসেস টু মেক আপ ফর দেম, কিন্তু তিনি তাদের জন্য প্রতিজ্ঞাও করেছেন যে তিনি এটা মেক আপ করে দিবেন, মানে ক্ষতিপূরণ পুষিয়ে দিবেন। দিস শোজ হিজ রিগ্রেট, এটাই কিন্তু দেখাচ্ছে যে তিনি অনুতপ্ত হয়েছেন, অ্যান্ড উইশ টু ফিক্স হিজ অ্যাকশন, এবং তিনি তার কাজগুলোকে ফিক্স করে দিবেন, তিনি মানে মানিয়ে দিবেন, ঠিক করে দিবেন। আট কোশ্চেনটা দেখো, হোয়াট রোল ডাজ দ্য ইমেজারি প্লে ইন কনভেইং দ্য পোয়েমস থিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতে পারবা না যে আমি তোমাদেরকে কোশ্চেনগুলো কঠিন করে দিছি, এই কোশ্চেনগুলোই কিন্তু এই কোশ্চেনগুলো বোর্ড থেকে দেওয়া তোমাদের জন্য। ওকে, দেখো, হোয়াট রোলস ডাজ দ্য ইমেজারি প্লে ইন কনভেইং দ্য থিম পোয়েমস থিমস, এই যে এই কবিতার থিমের মধ্যে যে ইমেজারিগুলো ছিল, এগুলো কেমন ভূমিকা রেখেছে কবিতার থিম প্রকাশের ক্ষেত্রে, ইমেজগুলো। দেখো, আমরা দেখি এখানে অনেকগুলো ইমেজারি ছিল, এখানে তোমরা পিটা বড় হাতে লিখবা যে পোয়েট ইউজেস স্ট্রং ইমেজেস, দ্য পোয়েট ইউজেস স্ট্রং ইমেজেস, মানে কবি কিন্তু এখানে শক্তিশালী অনেক পাওয়ারফুল ইমেজ ব্যবহার করেছেন। যেমন তিনি বলেছিলেন যে লাইক এ বার্ড অন এ ওয়ার, মানে তারের উপরে বার্ড, হ্যাঁ, এ ওম অন এ হুক, মানে আবার কাটার উপরে একটা ক্রিমি, টু এক্সপ্রেস ফিলিং, মানে তার ফিলিংগুলো প্রকাশ করার জন্য তিনি এই সমস্ত ইমেজের সহযোগিতা নিয়েছিলেন। দিস ইমেজ হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাগল, পেইন অ্যান্ড রিগ্রেট হি ফিলস ইনসাইড। এই ইমেজগুলোই আমাদেরকে বোঝার সাহায্য করতেছে, যে এটা বুঝতে যে তার যে সংগ্রাম, তার যে পরিশ্রম, কষ্ট, এবং তার হলো রিগ্রেট, মানে অনুতপ্ত হওয়া। আমরা দেখেছি প্রথমে তিনি স্ট্রাগলের কথা বলেছেন, তারপর তিনি তার মনের পেইনের কথা বলেছেন, তারপর তিনি রিগ্রেট করেছেন, মানে অনুতপ্ত হয়েছেন। এগুলো যে তার মনের মধ্যে ছিল, এই কথাগুলো কিন্তু আমরা জানতে পারি এই ইমেজারিগুলো থেকে। তাহলে ইমেজারিগুলো এগুলো সুন্দর করে ফুটিয়ে তুলছে, কারণ লাইক এ বার্ড অন এ ওয়ার, তারের উপরে পাখি, মানে সে অনেক স্ট্রাগল করতেছে সেখানে টিকে থাকার জন্য, কবি জীবন স্ট্রাগল করেছেন। আবার এ ওয়ার মনে হুক, কাটার মধ্যে কে ক্রিমি আটকা পড়েছে, মানে কবি নিজেও ফেসে গেছেন, সেখান থেকে তিনি বেরোতে পারতেছেন, কারণ তিনি জীবনে অনেক ভুল করেছেন, এখান থেকে বেরো হচ্ছে। আবার তিনি রিগ্রেট করেছেন, মানে তিনি হলো যে অনুতপ্ত হয়েছেন, আমরা দেখেছি তিনি ফিক্স আপ করে দিতে চেয়েছেন এই জন্য।